আজ আছে হুলো কাপের ফাইনাল। সম্রাট নেপোলিয়ন কি জিততে পারবে হুলো কাপ? জানতে হলে শুনতে হবে আজকের গল্প, অর্থাৎ সব্যসাচী চৌধুরীর লেখা সম্রাট নেপোলিয়নের হুলো কাপের অন্তিম পর্ব। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে সব্যসাচী চৌধুরীর লেখা সম্রাট নেপোলিয়ন ও হুলো কাপের অন্তিম পর্ব। ব্যাটা গদাই ডান হাঁটুর ওপরে বসে অফ সাইডের ওপর দিয়ে 6 মারার জন্য বলটা লফট করেছে। এদিকে মামদো তার খ্যাংরা দুটো হাত একসাথে ওপরে তুলে লাফিয়েছে। বলটা মামদোর বাঁ হাতের ডগায় লেগে বাউন্ডারির দাগের ভেতরে পড়ছিল। হাঁ করে থাকা পাল বাগানের মুখগুলোর সামনে দিয়ে সম্রাট নেপোলিয়নের ছোট্ট শরীরটা হাওয়ায় ভেসে গিয়ে পড়ল সেখানে। মুখ থুবড়ে মাটিতে পড়ে বুঝলাম আমার বাঁ হাতের চেটোয় বলটা আটকে আছে। খুব জোর লেগেছে নাকে, চোখে জল চলে এসেছে প্রায়, কানে কেমন ঝিঁঝি ধরেছে। দাসপাড়ার চিৎকার, পালবাগানের আর্তনাদ, টিপুর প্রলাপ সব কেমন ভাষা ভাষা স্বপ্ন বলে মনে হচ্ছে আমার। কিন্তু আমার হাতের ওই সবুজ বলটা, ওটা তো স্বপ্ন নয়, ওটা সত্যি। ওটা তো বল নয়, ওটা যে আমার পৃথিবী। ক্যাচ ধরার সময় আমি যে বলটা ছাড়া কিছু দেখতে পাই না। দাঁড়াও, লিখতে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেছি। যাই হোক, শেষ ওভার বল করতে গেছিল মামদো। বাধ্য সৈন্যর মতন ল্যাম্পপোস্টের ছায়াতে বল করেছে সে। অনেক চেষ্টা করেও পালবাগানের শেষ ব্যাটসম্যান কিছুতেই ব্যাটে বলে করতে পারেনি। উইকেট নিতে পারেনি ঠিকই, কিন্তু শেষ ওভারে কেবল একটা ওয়াইড বল করে মাত্র 1 রান দিয়েছে মামদো। সবাইকে অবাক করে দিয়ে দাসপাড়া দুদুভাতু সামান্য স্কোর করেও 5 রানে সেমিফাইনাল জিতেছে। পালবাগানের সমর্থকরা গজগজ করতে করতে ঢাক ঢোল নিয়ে বাড়ি যাচ্ছে। আমাদের টিমে এখন উৎসব চলছে। পাড়ার শিবু কাকু নিজে খরচ করে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছেন। এদিকে সেকেন্ড সেমিফাইনাল শুরু হয়ে গেছে। দাসপাড়া টাইগার্স খেলছে ঘোষপুকুর বুলেটসের সাথে। ওদের ম্যাচের কথাটা আমি না হয় একটু ছোট করেই লিখি, কারণ সত্যি বলতে ফলাও করে লেখার মতন কিছুই নেই। এক কথায় আমাদের সিনিয়র টিমকে ঘোষপুকুর বুলেটস তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। সত্যি ওরা অসাধারণ খেলে। দাসপুকুর টাইগার্স প্রথমে ব্যাট করতে গিয়ে মাত্র 35 রানে অল আউট হয়ে যায়। সেই রানটুকু ঘোষপুকুর মাত্র 2 ওভারের মাথায় তুলে দিয়েছে। খেলার শেষে বুলেটসদের বীরত্বে টাইগাররা তখন গোটস বা কাউজ হয়ে গেছে। আমাদের পাড়া তখন শ্মশানপুরী। কেউ কথা বলছে না, কিন্তু ফাইনাল খেলা দেখতে এসেছে সবাই। বড়রা আমাদের পিঠ চাপড়ে সান্ত্বনা দিচ্ছে। বারবার করে সবাই বলেছে যে ফাইনালে ওঠাটাই তো বড় ব্যাপার, হার জিত তো লেগেই থাকে। ফাইনাল ম্যাচের আগে বাজি পোড়ানো হচ্ছে, হিন্দি গান বাজছে মাইকে। ঘোষপুকুর বুলেটসের সমর্থকরা তুবড়ি জ্বালাচ্ছে, কালী পটকা ফাটাচ্ছে। একটা ভ্যানে করে ব্যান্ড পার্টি এসেছে কাপ নিয়ে পাড়ায় ফিরবে বলে। ক্যাপ্টেন ঘন্টু তার শুকনো ঠোঁটটা চেটে নিয়ে ঢোক গিলে ফাইনাল ম্যাচের টস করতে গেল। খেলা 3 ওভার গড়িয়েছে। ঘোষপুকুর বুলেটস টসে জিতে ব্যাটিং নিয়েছে এবং উদুম পেটাচ্ছে। ফার্স্ট ওভারে মামদো 20 রান দেওয়ার পরে ভয়ে আর বল করতে যাচ্ছে না। ক্যাপ্টেন ঘন্টু এখন নিজে বল করছে। এদিকে আমি ফিল্ডিংয়ের জায়গা পাল্টাচ্ছি বারবার, কিন্তু সুবিধে করতে পারছি না। ওরা আমার দিকে একটাও বল মারছে না, কেবল মাথার ওপর দিয়ে 2 6 মেরেছে। সব থেকে বড় সমস্যা হলো ওদের ওপেনিং ব্যাটসম্যান তাতাই, সে খেলতে নামার আগে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে লাইট ঠিক করিয়েছে। ল্যাম্পপোস্টের ছায়া আর পড়ছে না পিচের ওপরে। উইকেট কিপার তপু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলছে। তার কাছে এখনো অবধি একটাও বল যায়নি। যাই বল করছে ধাই ধোপাধপ ব্যাট চালাচ্ছে ঘোষপুকুর। আমার খুবই বিরক্ত লাগছে। পায়ে লাল পিঁপড়ে কামড়াচ্ছে বলে নিচু হয়ে চুল করছি। এদিকে কভারে সাঁটিয়ে মেরেছিল ব্যাটা। পটাই হাত তোলার আগেই বলটা সপাটে তার গালে চড় মেরে বাউন্ডারিতে চলে গেল। ইস, আমি থাকলে ক্যাচটা ঠিক ধরতাম। পটাইয়ের অবশ্য এমন কিছুই লাগেনি আমি জানি, কিন্তু ক্যাচ ছাড়ার অপরাধে ক্যাপ্টেন ঘন্টু যেই তার দিকে কটমট করে তাকিয়েছে, পটাই অমনি মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে শুরু করল। অগত্যা তাকে এখন ফার্স্ট এড দেওয়া হচ্ছে। যাই হোক, 4 ওভার খেলা শেষ হয়েছে।
স্কোর দাঁড়িয়েছে 78 রানে 0 উইকেট। এইভাবে চললে স্কোর 120 125-এ গিয়ে ঠেকবে। আমি 1 ওভার বল করেছি, একদমই সুবিধে করতে পারিনি। ফিল্ডিংয়ের সময় একটা মাত্র বল আমার দিকে মেরেছিল, ডাইভ মেরে 4 আটকেছি। বাকিটা সময় আমি পিঁপড়ে মেরেছি আর 5 চুলকেছি। লাস্ট 2 ওভারের আগে খেলা এখন বন্ধ আছে। চারিদিকে আলো জ্বলছে দেখে আম্পায়ারকে ঢু মেরে সরিয়ে মাঠে কালি ঢুকে পড়েছিল ডিনার করতে, কিন্তু ঘাস অবধি পৌঁছানোর আগেই লোকজন ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করায় কালি খুব বিরক্ত হয়ে ভুঁ কুঁচকে দাঁড়িয়ে গেল। চূড়ান্ত গন্ডগোলের মধ্যেও সেনাপতি টেপু কিন্তু মাইক ছাড়েনি। তখনও শোনা যাচ্ছে মাইকে, মাঠে গোলু ঢুকেতে, আস্তে আস্তে ফিল্ডিং করতে যাচ্ছে গোলুটা, কিন্তু না, ব্যাটম্যান গোলুর তাতে খেলবে না, ব্যাট ফেলে দিয়ে উল্টো দিকে দৌড়াচ্ছে ব্যাটম্যান, পেছন পেছন দৌড়াচ্ছে কালি। অগত্যা কালীকে অনেক ভয় দেখিয়ে মাঠ থেকে বের করা গেল। তখন অবশ্য সেনাপতি টেপু একটা স্টাম্প নিয়ে কালীকে তাড়া করেছিল। সেই যে মা সরস্বতীর মাথা খাওয়ার অপরাধে কালীর উপরে টেপু এখনো খুব রাগ। এই ঘটনার পর 2 জন ব্যাটসম্যান নার্ভাস হয়ে যাওয়াতে লাস্ট 2 ওভারে তেমন জুত করতে পারল না কেউ, অথচ আউটও হলো না। ওদের ইনিংস শেষ হলো 92 রানে। ব্রেক টাইমে তেমন উৎসাহ দেখলাম না কারোর মধ্যে। উল্টে পাড়ার লোকজন বলল, আরে নিয়ে নিয়ে তাড়াতাড়ি নাম, রাত হয়ে যাচ্ছে, আর কত খেলবি, এবার শেষ কর। ওরে খেয়াল রে, মন দিয়ে, একটা খেলতে তো একেবারে রাত কাবার করে দিবি মনে হচ্ছে। ঘোষপুকুর বুলেটস পতাকা এনে ওড়াচ্ছে আর মাঠের মাঝখানে শেল ফাটাচ্ছে। শুনিয়ে শুনিয়ে ওদের লোকেরা আমাদেরকে বলল, এটাতে 6টা শটস আছে বুঝলি, তোদের একটা উইকেটের জন্য একটা করে ফাটাচ্ছি। ফটাস ফটাস করে যখন একে একে 6টা আতশবাজি আকাশে গিয়ে লাল নীল রঙে ফাটছে, তখন চাটুজ্জেদের রোয়াকের উপরে বসে আমার হঠাৎ খুব দুঃখ হলো। চোখ ফেটে জল এলো কেন জানি। দাদু বলেছিল সম্রাট নেপোলিয়ন নাকি শেষ জীবনে খুব অপমানিত হয়েছিলেন। তখন ব্যাপারটা ঠিক বুঝিনি, এখন বুঝতে পারছি যে ওনার অবস্থাও আমার মতনই হয়েছিল। ব্যাট করতে নেমেছে ক্যাপ্টেন ঘন্টু আর পটাই। ওভার পিছু চাই প্রায় 16 রান। আমরা সবাই ক্ল্যাপ করছি তাদের জন্য। ক্যাপ্টেন ঘন্টু ভয়ে ভয়ে খেলছে। 3টে বল ডিফেন্স করার পর কারা যেন চিৎকার করে বলল, কিরে কটা ইনিংস খেলবি, এই টেস্ট খেলছিস না কিরে? এরকম কথা শুনলে যে কোনো ক্যাপ্টেনেরই মাথা গরম হয়ে যাওয়া উচিত। ঠিক সেটাই হলো। পরের বলটাই তেড়ে ফুড়ে মারতে গিয়ে স্টেপ আউট করলো ক্যাপ্টেন ঘন্টু। বল ঘুরে চলে গেল উইকেট কিপারের হাতে। ক্যাপ্টেন ঘন্টু ঘুরে দাঁড়ানোর আগেই উইকেট ভেঙে দিল বকের মতো দেখতে উইকেট কিপারটা। উল্লাসে ফেটে পড়ল ঘোষপুকুরের সমর্থকেরা। ব্যান্ড পার্টি কুড়কুড়ি বাজাচ্ছে তালে তালে। মাথা নিচু করে মাঠ ছাড়ল ক্যাপ্টেন ঘন্টু। ব্যাট করতে নামল তপু। প্রথম ওভারে স্কোর দাঁড়ালো 6 রানে 1 উইকেট। দ্বিতীয় ওভারে ওদের স্পিনার এলো বল করতে। পটাই ভালোই খেলছে, কিন্তু রানের চাপ খুব বেশি। একটা 4 আর একটা 6 মেরে আর গোটা কয়েক সিঙ্গেল নিয়ে রান পৌঁছালো 2 ওভারে 20। সমস্যাটা হলো থার্ড ওভারে। পটাই 6 মারতে গিয়ে বাড়ির ছাদে মেরে আউট হয়ে গেল। নন্টে নামার পর প্রথম বলটাই প্রায় ওয়াইডের ডাক থেকে হাতখানেক অফ স্পিন খেয়ে এসে অফ স্টাম্প ফেলে দিল। আর শেষ বলে তপু গেল রান নিয়ে স্ট্রাইক রাখতে। মামদো ল্যাগ ব্যাক করে দৌড়ে পৌঁছে গেলেও তপু নিজেই পারল না ক্রিজে ঢুকতে। রান আউট। স্কোর দাঁড়িয়েছে 26 রানে 4 উইকেট। তুমুল চিৎকার করছে ঘোষপুকুর। ব্যান্ড পার্টির তালে তালে কোমর তোলাচ্ছে তারা। আর আমাদের পাড়ার লোকজন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে। খেলা শেষ। ক্যাপ্টেন ঘন্টুর ভারী ব্যাটটা টেনে নিয়ে নামতে যাব, হঠাৎ দেখি টেপু এসেছে আমার কাছে। রোগে ভোগা সরু লিকপিকে চেহারা টেপুর। ও জানে যে আমরা হেরে যাব। ফর্সা মুখখানা ছোট্ট হয়ে গেছে। হাতে করে নিজের ব্যাটখানা নিয়ে এসেছে টেপু। ওর বাবা রাজমিস্ত্রি, ওদের তো অত পয়সা নেই, তাই একটা কাঠের টুকরো ব্যাটের মতন করে কেটে সেটাকে পালিশ করে ওর বাবা ওকে দিয়েছে খেলার জন্য। টেপু আমার থেকে নীল রঙের স্কেচ পেন নিয়ে গিয়ে ব্যাটের ওপরে রোহিত শর্মাকে এঁকেছে। তবে কাউকে যদি না বলে দেওয়া হয় সে ভাববে যে ওটা একটা ইয়েতি এঁকেছে,
নীলের জায়গাতে যদি ব্রাউন স্কেচ পেন দিয়ে আঁকতো, ওটা কিংকং হতে পারত। নিচে অবশ্য তেরা বেঁকা করে ইংরেজিতে লেখা আছে রোহিত। আমি জানি যে এই ব্যাটখানাও স্বর্গ, ও কাউকে ধরতে দেয় না, কেবল আজ যুদ্ধে এনেছে তার সম্রাটকে দিতে। ক্যাপ্টেন ঘন্টুর ব্যাটখানা রেখে সেনাপতি টেপুর ব্যাটখানা কাঁধে তুলে নিয়ে নামলেন সম্রাট নেপোলিয়ন। মামদো ঘাড় গোঁচ করে তাকিয়ে আছে আমার দিকে নন স্ট্রাইকার রেল থেকে। খোশপুকুরের দলবল হাসির রোল তুলেছে, কানে ভেসে এলো হঠাৎ গানে সম্রাট খুব বিরক্তি নিয়ে বললেন, ফোকাস। সাথে সাথে কে যেন চারিদিকের ভলিউম কমিয়ে দিল। ব্যান্ড পার্টির ড্রামের আওয়াজ নেই, লোকজনের হল্লা হচ্ছে না, কেমন যেন মনে হচ্ছে আমি জলের তলায় বসে আছি। অস্পষ্ট কিছু শব্দ কানে আসছে কেবল। অতগুলো হ্যালোজেন কেমন যেন এক নিমেষে অন্ধকার হয়ে গেল। কেবল জল করছে ওই সবুজ রঙের বলটা। বলটা বোলার ড্রপ খাওয়ালো 2 বার। এই তো এত দূর থেকেও স্পষ্ট ধপধপ করে দুখানা শব্দ শুনতে পেলাম আমি। কান তবে ঠিকই আছে আমার। আম্পায়ার ইশারা করতেই বল ছুড়ল সে। অফ স্টাম্পের একটু বাইরে পড়েছে বলটা। আমি যেন মন্ত্রমুগ্ধের মতন এক হাঁটু ভেঙে বসে পড়ে লফট করে দিলাম। এটা আমার ফেভারিট শট। টেপুর ব্যাটে খটাস করে একটা আওয়াজ হওয়ার সাথে সাথে বলটা উড়ে চলে গেল কভারের উপর দিয়ে। 6 রান। অনেক হাত নড়ল, কারা যেন লাফিয়ে উঠল। আমি সবই ঝাপসা দেখছি। কানে যেন 100টা মৌমাছি ঢুকেছে আমার। কেবল ওই বলের শব্দটা, ওই শব্দটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। টেপুর ব্যাটটা অস্বাভাবিক হালকা, কিন্তু সাইজে একটু ছোট। নিচু হয়ে দাঁড়িয়েছি যাতে ইয়র্কার দিলে ব্যাটের তলা দিয়ে না বল ঢুকে যায়। পরের বলটা কোমরের কাছে উঠল, ব্যাকফুটে গিয়ে লফট করলাম লং অফের মাথার ওপর দিয়ে। আবার 6। তরোয়ালের মতো চলছে টেপুর ব্যাট, হাওয়া কেটে মাখনের মতন ঘোরাচ্ছি আমি। তৃতীয় বলে পয়েন্টের পাশ দিয়ে একটা 4 মেরে চতুর্থ বলে রান নিলাম আমি। মামদো আজ নিজের প্রাণ দিয়ে খেলছে। পঞ্চম বলটা ঠ্যাং বাড়িয়ে লাথি মেরে সরিয়ে দিল সে। ওভারের শেষ বলটা বোলার রাগের চোটে গায়ের জোরে ফুল টস করেছে উইকেট লক্ষ্য করে। মামদো নির্বিকারভাবে মাথার ওপরে ব্যাট তুলে পেট ফুলিয়ে চোখ বন্ধ করে উইকেটের সামনে দাঁড়িয়ে গেল। বলটা সজোরে গিয়ে লাগলো মামদোর তল পেটে। হাত থেকে ব্যাট ফেলে দিয়ে ক্রিজে লুটিয়ে পড়ল মামদো। আমরা সবাই হই হই করে ছুটে গেলাম মামদোর কাছে। মুখ গুজে রাস্তায় শুয়ে আছে মামদো, তার 2 চোখ ভর্তি জল। খোশপুকুরের টিম হাসাহাসি করছে, বোলারের সাথে হাই ফাইভ করছে তারা। এদিকে মামদোর কাছে আমাদের পাড়ার সবাই এসেছে। এসব কথার মাঝখানে আম্পায়ার এসে বলল, রিটায়ার্ড হার ডিক্লেয়ার করে দিচ্ছি তাহলে। কি আশ্চর্য! মামদো ওই লিগ পিকে চেহারা নিয়ে কুঁচো হয়ে উঠে দাঁড়ালো সাথে সাথে। জল ভরা চোখ নিয়ে বলল, আমি এখনো আউট হইনি। পরের ওভারটায় টেপুর ব্যাটে স্বয়ং রোহিত শর্মা ভর করল। 2 ওভারে প্রয়োজন ছিল 49 রান। ম্যাচ পকেটে ঢুকে গেছে সেটা ভেবে ওদের উইকেট কিপারকে বল করতে দিয়েছিল ঘোষপুকুর বুলেটস। প্রথম বলটা অফ স্টাম্পের বাইরে কোমরের ওপরে, সেটা উড়ে গেল পয়েন্টের ওপর দিয়ে। দ্বিতীয়টাও প্রায় তাই, সেটাও উড়ল পয়েন্ট আর কভারের মাঝখান দিয়ে। তৃতীয়টা স্টেপ আউট করে মিড অফের ওপর দিয়ে ভাসিয়ে দিলাম আমি। ব্যান্ড পার্টি কি আর বাজছে না? না, আমি শুনতে পাচ্ছি না, কি জানি। চতুর্থ বল লো ফুল টস, যেটা আমি জীবনে কখনো করিনি। টেপুর ব্যাট আজ আমাকে তাই করালো। হাঁটু গেড়ে বসে রিভার্স সুইপ চালালো। ওদের ক্যাপ্টেন ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়ে দেখলো যে মাথার ওপর দিয়ে বলটা উড়ে চলে গেল। লোকজন বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। আমাদের পাড়ার লোকেরা কি তবে আবার ফিরে আসছে? চারিদিকটা কেমন খসা কাঁচের মধ্যে দিয়ে দেখলাম যে রাস্তায় লোক বাড়ছে। ওটা কে ক্ল্যাপ করছে? গৌর দাদু না? সে কি
উনি তো আমাকে একদমই পছন্দ করেন না। পঞ্চম বল, ইয়র্কার দিয়েছে। আমি নিচু হয়ে রেডি ছিলাম, ডান পাটা একটু ব্যাকফুটে নিয়ে দিলাম চামচের মতন বলটা তুলে। বোলার গলা বাড়িয়ে বোকার মতো দেখলো বলটা সামনের বাড়ির কার্নিশে গিয়ে লাগবে। ওদের উইকেট কিপারকে বল করতে দিয়ে ওদের ক্যাপ্টেন আমার পেছনে কিপিং করছিল। ওর মুখটা কেমন ঝুলে গেছে না? আমাদের সিনিয়র প্লেয়াররা কই? দুধু হাতুর খেলা দেখে হাততালি দিচ্ছে বুঝি। আর পাড়ার কাকুরা যারা আমাকে আইপিএল খেলতে বলল, আর ঘোষপুকুরের অতগুলো সমর্থক কই? যন্ত্রণায় মুখগুলো কুঁকড়ে গেছে যে। নে বাজি ফাটা, নে কোমর দুলিয়ে নাচ এবারে। শুধু জেনে রাখ, এই টুর্নামেন্টের কনিষ্ঠতম প্লেয়ারের নাম সম্রাট নেপোলিয়ন। ভিড়ের মধ্যে বাবাকে দেখলাম, যেন মনে হলো বাবা এসেছে আমার খেলা দেখতে। আমি কি ভুল দেখলাম? বাবা তো কোনোদিন আসেনি। বাবা পছন্দ করে না যে আমি পাড়ায় খেলে বেড়াই। ওভারের লাস্ট বলটা যেন জানতোই যে কি হতে চলেছে। আমি যখন আমার তরোয়ালটা চালালাম, হাওয়া কেটে বলটা লক্ষ্মী ছেলের মতন বাউন্ডারির ওই পারে গিয়ে পড়ল। কারা যেন দৌড়ে এলো মাঠের মধ্যে, আমার পিঠ বাজাচ্ছে, ওরা লাফাচ্ছে, দৌড়চ্ছে। আমি কিছু দেখতে পাচ্ছি না ভালো করে, আমি যেন স্বপ্ন দেখছি। কেবল ঘোষপুকুর বুলেটসের ক্যাপ্টেন পাশ দিয়ে মুখ নিচু করে যাওয়ার সময় আমি ফিসফিস করে বললাম, তোমরা 6টা পটকা ফাটিয়েছিলে না? প্রতিটা ফিরিয়ে দিলাম। যে যতই লাফালাফি করুক, আমি জানি যে খেলা এখনো শেষ হয়নি। শেষ ওভারে দরকার 13 রান, কিন্তু মামদো থাকবে স্ট্রাইকে। ও কুঁজো হয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। এবারে কোনো মতে হেঁটে এসে আমায় বলল, আমি দৌড়াতে পারছি না, খুব ব্যথা। এদিকে আম্পায়ার জানিয়ে দিয়েছে যে রান আর নেওয়া যাবে না, হয় ডিক্লেয়ার করতে হবে আর না হলে খেলতে হবে। ঠোঁট কামড়ালাম আমি। সম্রাটও চুপচাপ। কই, কানে তো কিছু বলছেন না। মাঝে মাঝে তিনি এমনই চুপ করে যান, যেন পরীক্ষা করে দেখতে চান যে আমি নিজে কি করি। আমি মামদোকে বললাম, তুমি আউট হয়েও না, খালি কিছু একটা ঠিক হবে। মামদো আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু দেখলাম যে আমায় খুব সম্মান করে। দাঁত বের করে হেসে বলল, আউট হব না, আমি তোর জন্য আরেকবার ওইখানে বল খেতেও রাজি আছি। সত্যি তাই? কি আশ্চর্য মনের জোর মামদোর। গোটা ঘোষপাড়া বুলেটস ওর ব্যাটের চারপাশে দাঁড়িয়ে আছে, যাতে রান নিতে না পারে। এদিকে বাউন্ডারি ফাঁকা। আমি মনে মনে ভয় পেলাম, বাউন্ডারি ফাঁকা দেখে মামদো যদি ভাবে 4-6 মারবে তাহলেই তো আউট হয়ে যাবে। কিন্তু না, প্রথম বলটা ঠ্যাং আর ব্যাট একসাথে তুলে বিট ঘুটে ডিফেন্স করলো মামদো। রাহুল দ্রাবিড় দেখলে অজ্ঞান হয়ে যেত। দ্বিতীয় বল ব্যাট চালালো, লাগাতে পারল না। তৃতীয় বলও তাই। ঘোষপুকুর বুলেটসের বুদ্ধি আছে, ওরা আর উইকেটে বলই করছে না, জানে যে লাভ হবে না। ওরা মামদোকে বল করছে ওয়াইডের দাগ ঘেঁষে, আর মামদো সমানে হাওয়ায় ব্যাট ঘোরাচ্ছে। 4 নম্বর বলে রান নিতেই হবে, না হলে আমি তো 2টো বল খেলতে পারবো না। সবাই চিৎকার করে উৎসাহ দিচ্ছে। মামদো এবার ভয় পেয়েছে, গোল গোল চোখে এদিক ওদিক দেখছে। চতুর্থ বলটা ওয়াইড ঘেঁষেই করেছে। মামদো এবার ঠেকিয়েছিল, কিন্তু সোজা ফিল্ডারের হাতে চলে গেল বলটা। একটা পাও বেরোতে পারেনি ক্রিজ থেকে। অপরাধী দৃষ্টি নিয়ে মামদো তাকিয়ে আছে আমার দিকে। আমার খুব কষ্ট হচ্ছে, এত কিছু করেও সেই হেরে গেলাম। ব্যান্ড পার্টি বেজে উঠেছে, হল্লা শুরু হয়ে গেছে, পতাকা উঠছে, আমি বুঝতে পারছি সবই, কিন্তু আমার চোখের সামনে থেকে সেই ঝাপসা কাঁচটা এখনো সরেনি। মামদোর পক্ষে 2 বলে 2টো 6 মারা অসম্ভব, সেটা সে নিজেও জানে। আর যদি বা মারেও, ম্যাচ ড্র হবে, আর ওদের ইনিংসে একটাও উইকেট পড়েনি, তাই ওরাই জিতবে। পঞ্চম বলটা উইকেটে করেছিল। মামদো ব্যাটে লাগিয়ে লগবগ করে দৌড়াতে শুরু করেছিল।
আমি প্রাণপণ ছুটে ক্রিজে ঢুকে দেখলাম মামদো তখনও ঢোকেনি। ওদের ফিল্ডার নন স্ট্রাইকার এন্ডে থ্রো করেছিল ঠিকই, কিন্তু মামদো এক অদ্ভুত কায়দায় তার দিক থেকে ঠ্যাং দিয়ে সেটা আটকে দিল। সেই নিয়ে হট্টগোল বেঁধে গেল সাথে সাথে। ফিল্ডিং আটকালে ব্যাটসম্যানকে আউট দেওয়া হয়। এদিকে মামদো চিৎকার করছে যে সে ইচ্ছে করে করেনি। ঘোষপুকুর বুলেটসের ক্যাপ্টেন আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলল, আরে ঠিক আছে, 1 রান নিয়ে কি বা করবে, নে নট আউট। শেষবারের মতন টেপুর ব্যাটটা আমি ক্রিজে ঢুকলাম। টুর্নামেন্টের শেষ বল, 12 রান বাকি। ওই যে আমাদের টিম মাথায় হাত দিয়ে চাটুজ্জেদের রোয়াকে বসে আছে। হেরে গেলে খারাপ লাগে, কিন্তু এত কাছে এসে হেরে গেলে কষ্ট হয়। ওই যে গৌর দাদু সাদা ধুতি পাঞ্জাবি করে মাথা নাড়ছে, কাল থেকে আমাকে আবার পছন্দ করবে না। এই যে পাড়ার এত লোক, তারা আবার টিটকিরি দেবে। ঘোষপুকুরের ব্যান্ড পার্টি রেডি, ওদের সমর্থকরা ফ্ল্যাগ হাতে সবাই লাইনে 1 পা করে বাড়িয়ে দাঁড়িয়ে আছে। এই বলটা হলেই সবাই একসাথে দৌড়ে আসবে, কাপ তুলে সেলিব্রেশন হবে, শেল ফাটবে আকাশের বুকে। আচ্ছা, আমরা জিতলে কি করতাম? আমাদের তো বাজি পটকা নেই, ব্যান্ড পার্টি নেই, মিষ্টি কেনার পয়সা নেই, আমাদের তো জেতার স্বপ্নই নেই। শেষবারের মতো স্ট্যান্স নিয়ে দাঁড়ালাম। বলটা পড়ছে পায়ের একটু আগে। 1 হাঁটু গেড়ে বসে নিখুঁতভাবে লফট করে দিলাম বোলারের মাথার উপর দিয়ে। আমার পছন্দের শট। এটা তো আমি চোখ বন্ধ করেও মারতে পারি, এটা দিয়েই শেষ হোক খেলা। আমি তখনও বলের দিকে তাকিয়ে বসে আছি। সমুদ্রের গর্জনের মতন সমস্ত আওয়াজ একসাথে আমার কানে ফিরে এলো। ব্যান্ড পার্টির কুরকুরির সাথে উন্মাদের মতন লোকজন পিল পিল করে ছুটে আসছে ঘোষপুকুর টিমকে কোলে তুলে নিতে। হঠাৎ একটা শব্দে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। অন্নদাদিতার বারান্দার সেই ছোট্ট লাল টবটা রাস্তার ওপর এসে আছড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। টবে লাগলে 12 রান। সমুদ্রকে কোনোদিনও গতিপথ বদলাতে দেখেছ? আমি চোখের সামনে দেখলাম। ঢেউয়ের মতো মানুষ ছুটে আসছে আমার কাছে। মামদো লাফাতে লাফাতে এসে আমাকে বলছে, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। আমি কাউকে ভালো করে দেখতে পাচ্ছি না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমার সবাই মাথায় তুলে নিয়ে যেন এদিক থেকে ওদিক ছুড়ে দিচ্ছে। তপু পটাইরা দৌড়ালো থালাবাটি নিয়ে আসতে। ঘোষপুকুর বুলেটস তখন শ্মশানে পরিণত হয়েছে। আর দাসপাড়া দুদু ভাতু হুলো কাপ জিতেছে। কিন্তু কেউ না দেখুক, আমি ঠিকই দেখেছি যে আমার মারা বলটা টবে লাগেইনি। টবের কয়েক ইঞ্চি পাশ দিয়ে বেরিয়ে গেছে। সিমেন্টের রেলিংয়ের ওপর থেকে লাল রঙের ছোট্ট টবটা নিজে নিজে নিচে পড়েছে। তবে ঠিক নিজে নিজে নয়, এই গোটা উৎসবে সবাই আছে, কিন্তু আমি আমার সেনাপতি টেপুকে কোথাও দেখতে পাচ্ছি না। বাকিটা তোমরা নিজেই বুঝে নাও। এতক্ষণ আপনারা শুনছিলেন সব্যসাচী চৌধুরীর লেখা সম্রাট নেপোলিয়ন ও হুলো কাপ তার অন্তিম পর্ব। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। বিভিন্ন চরিত্রে অঙ্কিতা, চিন্ময়, সন্দীপ, সার্থক, শোভন সুন্দর দাস, সৌম্য মুখার্জি এবং সমী শুভ্র গাঙ্গুলি। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সৌম্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।